কিন্তু শুধুমাত্র মানে পেশেন্ট নার্স ইন্টারাকশনেই সীমাবদ্ধ নয়। আমাদের নার্সিংয়ে কিন্তু বিশাল সুযোগ সুবিধা। যদি মনে করেন যে ঘরের কোনায় বসে থাকবো পুঁথিগত বিদ্যা নিয়ে, তাহলে কিন্তু নার্সিং কেন, কোনো প্রফেশনেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। কনসিস্টেন্সি যদি মেনটেন করে তাহলে অবশ্যই যে কোনো এক্সাম ওরা ক্র্যাক করতে পারে। এক্সামের জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে হবে সেই জিনিসটা যে কোনো মেন্টর বা গাইডেন্স আমরা যে কারোর থেকেই নিতে পারি। কুয়ো থেকে গিয়ে একটা সমুদ্রে পড়েছি, আমাদের এগিয়ে আসতে হবে জানার জন্য। নার্সিং প্রফেশন নিয়ে সমাজে সবচেয়ে ভুল ধারণা কি? নার্সিং মানেই সিস্টার, মেয়ে। একটা ভালো গাইডেন্স, একটা ভালো ফ্যাকাল্টি এবং সবচেয়ে বড় কথা দিক নির্দেশক, যে নাকি বলতে পারবে কি পার্টিকুলারলি পড়তে হবে। সব আসে না নার্সিং এক্সাম। নার্সিং প্রফেশনে এক্সামগুলি চলছে শুধুমাত্র গদ ভান্দা যে কোশ্চেনগুলি আসছে সেগুলি না, একদম কনসেপ্ট ঠিক করতে হবে। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে। কারণ কেন, আজকে আমরা ত্রিপুরার মধ্যে প্রথম 7 জন নার্সিং পাস আউট প্লাস এক্সপিরিয়েন্স স্টাফ নার্স প্লাস ফ্যাকাল্টি প্রফেসরদের নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি, যা ত্রিপুরার মধ্যে আগে কখনো কোনো নার্সিং কোচিং সেন্টার তার সাথে ইউটিউব চ্যানেলে পাবলিশ বা অর্গানাইজ করা হয়নি। তার জন্য আজকের এই পডকাস্টটা খুবই স্পেশাল ত্রিপুরা রাজ্যের প্রত্যেক আনএমপ্লয়েড এমপ্লয়েড নার্স ভাই বোনদের জন্যে। তো আজকে আমি কিছু প্রশ্ন রাখব আমাদের প্রথম নার্সিং একাডেমি পরিবারের কর্ণধার ম্যাডাম চন্দ্রিমা ম্যাডামের কাছে, এবং তার সাথে সাথে আমি আজকের এখানের প্রত্যেকের পরিচয়টা জেনে নেব। তার আগে আমি বলবো, আপনারা একে একে আপনাদের পরিচয়টা যদি একটু বলেন তাহলে আমাদের অডিয়েন্সরা খুবই খুশি হবে। ম্যাম, প্রথমে আপনার। আচ্ছা, আমাকে দিয়ে শুরু করছি। আমি মিসেস চন্দ্রমা সরকার, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং করার পর এখন আমি পিএইচডি পারসিউ করছি। আমি রেশমি বণিক, আমি বিএসসি নার্সিং করেছি আর এখন প্রথম নার্সিং একাডেমিতে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি কাজ করছি। আমি শুভজিৎ সরকার, আমি প্রথম নার্সিং একাডেমিতে এজ এ ফ্যাকাল্টি কাজ করছি। আমি শর্মিষ্ঠা শীল শর্মা, আমিও প্রথম নার্সিং একাডেমিতে অ্যাজ এ ফ্যাকাল্টি নিযুক্ত আছি। নমস্কার, আমি রাজীব দেবনাথ, অ্যাজ এ ফ্যাকাল্টি অফ প্রথম নার্সিং একাডেমিতে আমি এখন কাজ করছি। তাহলে আমাদের পরিচয় পর্ব হয়ে গেছে। তো এখন ম্যাম থেকে জানবো আজকে দিনে ম্যাম কিভাবে ওনার জীবনের শুরুটা করেছে এবং কিভাবে উনি নার্সিং প্রফেশনে এসেছেন, এবং ত্রিপুরা রাজ্যের যারা আনএমপ্লয়েড এমপ্লয়েড নার্স ভাই বোনরা আছে তাদের জীবনের কেরিয়ার গড়ার জন্য এই প্রথম নার্সিং একাডেমি কিভাবে উনি শুরু করেছে, এবং আরও বিভিন্ন প্রশ্ন যেগুলি আপনাদের সবার মনে বাঁধে, যে কিভাবে এটা শুরু হয়েছে বা এখানে কি বা কী বিষয়ে পড়ানো হয় বা সেখান থেকে আমরা কোচিং নিয়ে কিভাবে আমরা একটা জব পাবো, সেই বিষয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। তো তার আগে আমি ম্যামকে জিজ্ঞেস করব, ম্যাম আপনার এই নার্সিং কেরিয়ারটা কিভাবে শুরু করলেন? আমার নার্সিং পড়ার সূত্রপাত 2006-এ। আফটার এইচএস পাস আউট আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিএসসি নার্সিং পাস করলাম। পাস করার পর আমি আবার ত্রিপুরায় ফিরে এসেছি, কারণ খুব একটা বেশি সময় ত্রিপুরার বাইরে থাকার ইচ্ছেও ছিল না, মানসিকতাও ছিল না, কোনোটাই ছিল না। তো মিথ্যে কথা বলবো না, একদম সত্যি সেই সময় না একটা আলাদা ক্রেজ ছিল। যেমন আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে পাস আউট, আমাদের সময় একটা আলাদা ক্রেজ ছিল বিএসসি নার্সিং পড়ার। কেন কি, বিএসসি নার্সিং পড়ার পর যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মানে পেশেন্ট নার্স ইন্টারাকশনেই সীমাবদ্ধ নয়, এটা একটা বিস্তৃত এরিয়া জুড়ে আছে। যদিও একটা ভুল ধারণা সকলের মনে রয়েছে যে এটা বোধহয় আমাকে একদম মানে ওই মর্নিং ইভিনিং আর নাইট শিফটের মধ্যেই আমাকে বন্দি করে রাখবে, কিন্তু আসলে কিন্তু তা নয়। একবার যদি আমরা নার্সিং প্রফেশনটাকে ভালোবাসি, তাহলে আমার মনে হয় শুধু ভালোবাসাই নয়, ভালোবাসা দিয়ে তো আর চলবে না, ক্যারিয়ার তৈরির ক্ষেত্রেও নার্সিং সত্যি বলতে
এখনকার দিনে যে চাকরির এত আকাল, মানে এত যেখানে মানে নার্সিংয়ের মানে অন্যান্য প্রফেশনে পড়ে দেখা যাচ্ছে ছেলে মেয়েরা বেকার বসে আছে, আমাদের নার্সিংয়ে কিন্তু বিশাল সুযোগ সুবিধা। কারণ আমি অন্য রাজ্যের কথা বলবো না, আমাদের মেট্রোপলিটন সিটির কথা ভেবে লাভ নেই, আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা দেখতে পারেন যে এমন প্রচুর নার্স ভাই বোনেরা আছে যারা জিএনএম কিংবা বিএসসি নার্সিংয়ে পাস আউট, কিন্তু এরা কিন্তু বিভিন্ন এরিয়াগুলো এক্সপ্লোর করছে, শুধুমাত্র পেশেন্ট অ্যান্ড মানে পেশেন্ট কেয়ার বা হসপিটালাইজেশন এরিয়ার মধ্যেই নেই। এরা যেমন এন্টারপ্রেনিউরশিপে যাচ্ছে, যেমন কোচিং সেন্টারই বলুন কিংবা পেশেন্ট কেয়ার রিলেটেড সেন্টার বলুন, প্রচুর বেড়েছে, যার কারণে আমাদের হাতের কাছে আজকে কিন্তু আমরা কোয়ালিফাইড নার্সদের পেয়ে যাচ্ছি। মানে আমার নিজেরই ব্যক্তিগত জীবনে আমার মনে যেটা প্রচণ্ড দাগ কেটেছিল, 2019 সালে আমার মেয়ের জন্ম হয়। তো আমার মেয়ে যখন জন্ম হয়েছিল, ওর জন্মের পরে 900 গ্রাম ওজনের ছিল। তো একটা 900 গ্রাম ওজনের বাচ্চাকে বড় করার যে দায়িত্ব, সেটা মনে হয় শুধুমাত্র ডাক্তারদেরই নয়, খুব প্রচণ্ড পরিমাণে বর্তায় নার্সদের ওপর। তো আমি কন্টিনিউয়াসলি 28 দিন আইএলএসে ছিলাম মেয়েকে নিয়ে। এরপরে আমার যে হোম নার্সিং যে পার্টটা পুরো দেখেছে কোয়ালিফাইড নার্সেরা, নার্স ভাই বোনেরা, আমি অনস্বীকার্য, মানে আমি এদের কাছে অস্বীকার কিছুতেই করতে পারবো না এদের সার্ভিস। দেখুন, কোয়ালিফিকেশান যদি না থাকতো, একটা এই রকম লেভেলের লো বার্থ ওয়েট বাচ্চাকে হ্যান্ডেল করে 2.5 কেজিতে নিয়ে আসা কিন্তু অসম্ভব ছিল। আমি আমার জীবনের মানে অভিজ্ঞতা থেকে বলছি, কোনো বই পড়া অভিজ্ঞতা নয়, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি, বিশাল এর সুযোগ যদি আপনারা এক্সপ্লোর করতে চান। যদি মনে করেন যে ঘরের কোনায় বসে থাকবো পুঁথিগত বিদ্যা নিয়ে, তাহলে কিন্তু নার্সিং কেন, কোনো প্রফেশনেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। ম্যামের কাছে আমার আরেকটি প্রশ্ন রইল। ম্যাম, আপনি তো বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, তারপরে এখন পিএইচডি করছেন। তো এই কোর্সগুলি করার সময় আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আপনার ফ্যামিলি বা পরিবারের লোকেরা আপনাকে কিভাবে সাপোর্ট করেছে সেই সম্পর্কে যদি একটু বলেন তাহলে আমরা হ্যাঁ, অবশ্যই। আমি এমএসসি নার্সিং করতে গিয়ে আমার ঠিক মনে পড়ছে না কতটা সমস্যায় পড়েছিলাম, কিন্তু আমার যে জীবনের প্রথম এক্সপোজার সেটা হচ্ছে বিএসসি নার্সিং। ওখানে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি কুয়ো থেকে গিয়ে একটা সমুদ্রে পড়েছি, যেটা হয় আর কি, কোনো এক্সপিরিয়েন্স না থাকলে, নলেজ যখন সবার কাছে কি বলবো একটা খোলা সমুদ্রের মতো হয়ে আসে, তখন আমাদের মনে হয় যে আমরা কোথায় পড়ে আছি, তখন আমরা নিজেদের লেভেলটা বুঝি। কারণ ওই প্রথম জীবনে স্কুলের গণ্ডি পার করে কলেজে গেছি, কলেজে গিয়ে দেখলাম যে জানার কোনো শেষ নেই। ডক্টররা যে সাবজেক্টগুলো পড়ছে, আমরাও কিন্তু সমানভাবে সেই সাবজেক্টগুলো কভার করে এসছি। তো এর জন্য আমার প্রথম দিকটায়, ফার্স্ট ইয়ারের দিকটায় একটু মনে হয়েছিল মানে একটা সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, কিন্তু পরে গুছিয়ে আসার পরে ফ্যাকাল্টিদের সহযোগিতায় তারপর যেমন একটা মানে হয়ে গেছে, মানে নিজে পেরে উঠেছি। তো এমএসসির সময় সেরকম একটা বিশাল একটা সমুদ্রে পড়িনি। আর পিএইচডিটাতে একটু কষ্ট হচ্ছে, কারণ কাজে থেকে রিসার্চ করাটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু ইচ্ছে থাকলে সব হয়। আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে নার্সিং মানে কি শুধু রুগীর পরিষেবা, না তার থেকেও আরও অনেক বেশি, সেটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, আমি আমার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলেছি নার্সিংয়ের স্কোপ ভাস্ট, শুধুমাত্র পেশেন্ট কেয়ারেই সীমাবদ্ধ নয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এগিয়ে আসতে হবে জানার জন্য। আমরা যদি বসে থাকি যে যতটুকু পড়েছি অতটুকুই যথেষ্ট পেশেন্ট কেয়ারের জন্য, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। কারণ প্রচুর মডেলিটিস এসছে যেগুলো নতুন, নার্সদের কন্টিনিউয়াস চর্চায় থাকতে হবে, যেটার জন্য কন্টিনিউয়াল নার্সিং এডুকেশন কিন্তু আমাদের ফিল্ডে চলে এসেছে। আর আগেও বলেছি, এখনও বলছি, নার্সিংয়ের স্কোপ বিশাল। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস আমরা শুনে থাকি যে আমাদের বাবা মারা বা অনেক সময় আমাদের টিচাররা বলে যে বই পড়তে হবে। তো নার্সিংয়ের সাথে বই পড়া, তারপর
সেটাকে আবার হসপিটালে গিয়ে ইমপ্লিমেন্ট করা, তো সেটাকে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন যে বই পড়ে কোর্সের সময় তারপর সেটাকে কিভাবে আমরা হসপিটালে কাজে লাগাতে পারবো, সেই জিনিসটা যদি আপনি একটু ভেঙে বলেন তাহলে। হ্যাঁ, যেমন বই পড়ার সাথে কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসের একটা বিস্তর ফারাক আছে, ঠিক আছে। যেমন অনেক ক্লিনিশিয়ানস, নার্স ক্লিনিশিয়ানসরা আছেন বা এডুকেটাররা আছেন যাদের শুধুমাত্র বুকিশ নলেজ, তো এখনকার যুগটা তো বুকিশ নলেজের নয়, সেটাকে আমাদের রিলেট করতে হয়। যেমন রিলেট করতে হয় বলতে যখনই আমরা পেশেন্টের কাছে যাব, পেশেন্টের বেডসাইডে যাব, জিনিসটাকে রিলেট করা যে বইয়ে কী পড়েছি, ক্লিনিক্যাল সাইন, বুক পিকচার ম্যাচিং উইথ পেশেন্ট পিকচার, এভাবে করে যদি আমরা খুব ছোট করে পড়ি, বিশাল কিছু পড়তে হয় না, ছোট ছোট করে পয়েন্ট বানিয়ে আমরা যখন ওয়ার্ডে রোগীর সামনে আছি তখন যদি আমরা একটু জট ডাউন করি, পেশেন্টের হিস্ট্রিগুলো ফিজিক্যাল এক্সামিনেশন করে সেটাকে যদি আমরা ম্যাচ করি, আমার মনে হয় শিখতে অতটা সময় লাগার কথা না। আর হ্যাঁ, শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। যখনই স্টুডেন্টরা ফ্রি বসে থাকবে, লেজার আওয়ারে খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মধ্যে ডিসকাস করবে কে কী শিখলে। আমার প্রশ্ন এখন প্রত্যেকের কাছেই রাখছি, নার্সিং পড়তে আসা ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি কোন ভুলটা করে, বা নার্সিং কোচিং সেন্টারে যখন কেউ বা কোনো ছাত্র ভর্তি নিতে চায় তখন তারা কি চায় সেই কোচিং সেন্টার থেকে, সেটা যদি তোমাদের এই অভিজ্ঞতা থেকে যদি কিছুটা বলো, যেই ভুলটা আগামী দিনে কোনো স্টুডেন্টরা না করে যখনই কোনো নার্সিং কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে বা প্রিপারেশনের জন্য অ্যাডমিশন নেবে। তাহলে এই কোশ্চেন আনসারটা আমি দিচ্ছি। বেসিক্যালি হচ্ছেটা কি, আমাদের এই প্রথম নার্সিং একাডেমি খোলার পর আমরা দেখলাম কোচিং সেন্টার তো আমাদের আগে ছিল না, তো এখন আমরা দেখছি কোচিং সেন্টারে স্টুডেন্ট অ্যাডমিশন হওয়ার পর মানে ওরা চায় শুধু নোটস ওদেরকে দিয়ে দেন, নিয়ে দিলে ওদের বাড়িতে প্রিপারেশন নিতে পারবে, বাড়িতে প্রিপারেশন নিয়ে তারা এক্সাম ক্র্যাক করতে পারবে, কিন্তু সেটা মোটেই সত্যি না। তারা যদি মনে করে যে শুধুমাত্র আমি নোট বাড়িতে পড়ে একটা বই পড়ে একটা এক্সামকে ক্র্যাক করব, তা একদম ঠিক না। কারণ আমাদের এখনকার সময়ে যে নার্সিং প্রফেশনে এক্সামগুলি চলছে, শুধুমাত্র গদ বাঁধা যে কোশ্চেনগুলি আসছে সেগুলি না, একদম কনসেপ্ট ঠিক করতে হবে, কনসেপ্টের ভেতর থেকে কোশ্চেন বের করতে হবে, এবং কোশ্চেনগুলো এমন না যে আমরা যা কোচিং সেন্টারে দেবো তাই আসবে, কারণ কোচিং সেন্টারের দায়িত্ব হলো স্টুডেন্টকে বেসিক তৈরি করা এবং কি আসে তাকে মোটিভেট করা, মানে কীরকম কোশ্চেন আসছে, আর তারা থেকে গাইড নেওয়া যে কিভাবে কোশ্চেনকে পড়তে হয়, এক্সামে গিয়ে ক্র্যাক করতে হয়। কারণ টাইম পিরিয়ডের ব্যাপার আছে। আমি যখন আমাদের কোচিং সেন্টারে পড়াই বারবার আমি নর্সেটের এক্সাম্পল দিই, কারণ নর্সেট হলো আমাদের নার্সিংয়ের মধ্যে সবচেয়ে বড় এক্সাম। নর্সেটের এক্সাম বাকি এক্সামের মতো না, টাইম পিরিয়ড একদম 20 মিনিট 30 মিনিট বা 40 মিনিট এরকম টাইম পিরিয়ডে এক্সাম হয়। তো আমরা অনেক সময় হয় কি, যারা এক্সাম দেয় তারা বেসিক্যালি বলতে পারবে কোশ্চেনই পড়তে পারে না, আনসার তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে কীভাবে কোশ্চেন পড়তে হবে, কত তাড়াতাড়ি কোশ্চেনকে সলভ করতে হবে, সেগুলি পড়ার জন্য একজন গাইডেন্স, সঠিক গাইডেন্স দরকার। আর সেই গাইডেন্স শুধুমাত্র যে প্রথম এমন না যে প্রথমে নার্সিং একাডেমিতে নিতে পারবে, ভালো ভালো কোচিং সেন্টারও আছে, কিন্তু সবচেয়ে বড় কথা নিজে যদি মনে করে যে বই পড়ে আর আমাদের থেকে নোট নিয়ে আমরা পেরে যাব, সেটা একদম মোটেই সঠিক না। একটা ভালো গাইডেন্স, একটা ভালো ফ্যাকাল্টি এবং সবচেয়ে বড় কথা দিক নির্দেশক, যে নাকি বলতে পারবে কি পার্টিকুলারলি পড়তে হবে। সব আসে না নার্সিং এক্সামে, আমাদের বড় বড় এক্সামে সব আসে না, কিন্তু কি আসে সেগুলি জানার জন্য একটা কোচিং সেন্টারে আসতে হয়। ধন্যবাদ। তারপর আমার দ্বিতীয় প্রশ্ন রাখছি এখন, নার্সিং প্রফেশন নিয়ে সমাজে সবচেয়ে ভুল ধারণা কি? তো এই কোশ্চেনটার আনসার আমি দিচ্ছি। তো বেসিক্যালি আমরা সবাই দেখি যে মানুষে মনে করে যে নার্সিং মানেই সিস্টার মেয়ে, নার্সিং প্রফেশন যে ছেলে মেয়ে বোথ, সিস্টার ব্রাদার বোথ নার্সিং প্রফেশনের সাথে যুক্ত, এটা তারা মানে মানতে একটু অসুবিধা করে যে না এরকম না, নার্সিং মানেই সিস্টার। তো তারা যে কোনো ধরনের কোনো ক্লিনিক্যাল প্রাইভেট ক্লিনিক হোক বা গভর্নমেন্ট হসপিটাল হোক, সেখানে তারা নার্স মানে সিস্টার, কোনো সেবিকা সেবা করবে এরকম মনে করে। সেম স্টুডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রেও যেই জায়গার মধ্যে নার্সিং প্রফেশনের মধ্যে অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু সংখ্যক সিট মেয়েদের জন্য যেমন থাকে ছেলেদের জন্য সেম থাকে, কিন্তু কি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে
ছেলেরা অ্যাডমিশন নিতে গিয়ে বলে যে না, নার্সিং প্রফেশনটা মেয়েদের প্রফেশন, আমরা অ্যাডমিশন নেব না। তো এটা তাদের ভুল ধারণা যে নার্সিং প্রফেশনটাই যে শুধু নার্স মানে সেবিকার সাথেই যুক্ত, এরকম না। নার্সিং প্রফেশনে সবাই যুক্ত হতে পারে এবং সবাই সমাজের জন্য, সোসাইটির জন্য কাজ করতে পারে। ধন্যবাদ। আমাদের নেক্সট প্রশ্নটা রাখছি, শুধু ইউটিউব বা অনলাইন ক্লাস নিয়ে কি কোনো এক্সাম ক্র্যাক করা যায়? এটা সম্পর্কে আমি একটু বলতে চাই। শুধু অনলাইন প্রিপারেশন নিয়ে করা যায় বললে ভুল হবে, কারণ হচ্ছে সেলফ স্টাডি করে বা শুধু অনলাইন ক্লাস করে আমরা কখনোই নার্সিং কোনো মানে এক্সাম, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের অবশ্যই একজন মেন্টরের প্রয়োজন হবে, আমাদের সঠিক গাইডেন্সের প্রয়োজন হবে। তাছাড়া কোশ্চেন প্যাটার্ন, কীভাবে আমাদের কোশ্চেনগুলোকে আনসার করতে হবে বা কীরকমভাবে আমাদের এক্সামে মানে এক্সামের জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, সেই জিনিসটা যে কোনো মেন্টর বা গাইডেন্স আমরা যে কারোর থেকেই নিতে পারি। সেই ক্ষেত্রে কোচিং সেন্টারগুলো হয়তো বা এগুলো মানে এই দিক থেকে আমাদেরকে হেল্প করছে। তো সেলফ স্টাডি করলে বা অনলাইন প্রিপারেশন নিলেও সেটা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে স্টুডেন্টকে। যদি স্টুডেন্ট কনসিস্টেন্ট থাকে তবে হয়তো বা সেলফ স্টাডি বা অনলাইন কোচিং মানে অনলাইন টিচিংয়ের থ্রুতে ওরা মানে পেতে পারে, চান্স পেতে পারে। আরেকটা প্রশ্ন রাখছি, এভারেজ স্টুডেন্ট এবং যারা ভালো স্টুডেন্ট তাদের মধ্যে তোমরা কি পার্থক্যটা দেখতে পাও? বা অনেক সময় দেখা যায় কি ওভার কনফিডেন্স স্টুডেন্টরাও কোনো এক্সাম ক্র্যাক করতে পারছে না, আবার এভারেজ স্টুডেন্টরাও সেই এক্সামটা ক্র্যাক করে নিচ্ছে। তো সেই ডিফারেন্সটা কেন হয়, বা তাদের পড়াশোনার মধ্যে কেন বা এক্সাম বা চাকরি পাওয়ার ক্ষেত্রে কেন এরকমটা হয়, সেটা যদি একটু বলো। অ্যাকচুয়ালি এভারেজ স্টুডেন্ট আর যে বললেন আপনি যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যেটা বলি আমরা, অ্যাকচুয়ালি এদের মধ্যে কোনো তফাৎ নেই। যদি পড়াশোনা ঠিকমতো করে, যদি সঠিক গাইডেন্স পায়, তাহলে যে কেউই কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে। আমাদের নার্সিং প্রথম নার্সিং একাডেমিতে আমরা এরকম কোনো মানে ধরুন এভারেজ স্টুডেন্ট বা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নিয়ে আমরা সবাইকে সমানভাবে আমরা টিচিং দিচ্ছি। আর কনসিস্টেন্সি যদি মেনটেন করে তাহলে অবশ্যই যে কোনো এক্সাম ওরা ক্র্যাক করতে পারবে। আরেকটা প্রশ্ন আমি রাখছি, সেটা একটু ডিফিকাল্ট কোশ্চেন। যদি কোনো একজন স্টুডেন্ট কোনো একটা কোচিং সেন্টারে এডমিশন নিতে চায়, তাহলে সেই স্টুডেন্টের সেই কোচিং সেন্টারের উপর তার মানে কোন কোন জিনিসগুলি দেখে এডমিশন নেওয়া উচিত? এটা এখন একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে, কিন্তু আমি এই জিনিসটা বলতে চাই যেন অনেক স্টুডেন্ট আছে মাত্র পাস আউট হয়ে বের হয়েছে, তারা অনেক সময় বুঝতে বা অনেক সময় জানতেও তাদের কিছুটা ল্যাক অফ নলেজ থাকতে পারে যে আমরা কোথায় থেকে কোচিং নেব, ঠিক আছে। কোথাও দেখা যায় কি ফেক কিছু নাম দিয়ে এডমিশন চলছে, এডমিশন হওয়ার পর স্যার ম্যাডামের কোনো পাত্তা নেই, ঠিক আছে। বা তারা পে করে দিয়েছে বা পিডিএফের জন্য তারা পে করে দিয়েছে। এখন অনলাইনে হচ্ছে কি সব ইনস্টাগ্রাম বা ফেসবুকের মধ্যে আসছে যে পিডিএফ নোট পাওয়া যাবে, তুমি এত টাকা পে করো, তারপর দেখা যাবে কি সেই পে তো করে দিয়েছে কিন্তু পিডিএফটা সে সেই টাইমে পাচ্ছে না। তো সেই টাইমে একটা মিসগাইড হয়ে যাচ্ছে। তো সেখানে যারা অনেক কষ্ট করে কোচিং নিতে চাইছে, তো তাদের জন্য তোমরা কি বলবে, বা তোমাদের প্রথম নার্সিং একাডেমি থেকে কি বলবে? আমি বলবো, আমি তো শুধু এটা বলতে পারবো না যে তোমরা শুধু প্রথম নার্সিং একাডেমিতে আসবে, এখানেই শুধু কোচিং পাবে। কোচিং অনেকেই ভালো দেন, কিন্তু তোমরা যারা কোচিং নেবে তাদের আমি একটা কথা বলবো, স্পেশালি যারা জাস্ট পাস আউট হবে বা হয়ে গেছো, তোমরা যদি মনে করো কনসিস্টেন্সি মেনটেন করবে, তাহলে 1 মাস 2 মাস 3 মাসের গ্যাপ দিও না যে পাস সার্টিফিকেট চলে আসুক তারপর থেকে আমি প্রিপারেশন শুরু করব। কখন যে হাত থেকে সময় পেরিয়ে যাবে তোমরা কিচ্ছু বলতে পারবে না। এবার আমি আসছি যেটা উপস্থাপক আমাকে প্রশ্ন করেছেন যে পিডিএফের কথা। আমি বলবো, যদি শুধুমাত্র বই দিয়ে যদি
পরীক্ষায় পাশ করা যেত, তাহলে মনে হয় এডুকেটর বা এডুকেশন সিস্টেমই চালু হতো না। স্কুলের দরকার পড়তো না, কলেজের দরকার পড়তো না, আমরা সবাই বাড়িতে বসে পড়তাম, পড়ে যেদিন পরীক্ষা সেদিনকেই শুধু আমরা পরীক্ষার হলে গিয়ে আমরা উত্তর দিয়ে পাশ করে যেতাম। কিন্তু সেটা তো হয় না। এই যে এতক্ষণ ধরে আমার বাকি মেন্টাররা বললেন যে দিক নির্দেশনা, সঠিক দিক নির্দেশনা কনসিস্টেন্সি রাখতে গেলে পিডিএফ পড়ে পরীক্ষায় পাশ করা কখনোই সম্ভব নয়। এই কথাটার গ্যারান্টি আমি দিতে পারব। ধন্যবাদ প্রথম নার্সিং একাডেমি থেকে আপনাদের প্রত্যেককে আমাদের এই ছোট্ট পডকাস্ট অনুষ্ঠানে আসার জন্যে। আমার রিকোয়েস্টটা আপনাদের প্রত্যেকে রেখেছেন তার জন্যে। তো আপনারা যদি এখন কিছু বলেন আগামী দিনের নার্সিং জব এক্সপিরিয়েন্সদের উদ্দেশ্যে, যে তারা কীভাবে প্রিপারেশন নেবে বা তাদেরকে আপনারা কীভাবে গাইড করছেন, তাহলে তারা হয়তো অনেকটাই উপকৃত হবে। এখন তো তারা এতটুকু তো তারা শুনতে পেয়েছে আপনারা কীভাবে গাইড করছেন। তারপরও যদি আপনাদের কিছু লাস্ট কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রোগ্রামটা করার জন্য। কারণ আমরা বেসিক্যালি যখন আমরা প্রথম নার্সিং একাডেমি খুলি তখন আমরা জানতে পারলাম যে স্টুডেন্টের কাছ থেকে স্টুডেন্ট বুঝতে পারছে না কোথায় যাবে, অনেকে ফোন করছে, স্যার আমাকে নোট দিয়ে দিন, আমি পড়ে নেবো বাড়িতে। এরকম তো প্রচুর কোশ্চেন আসে। স্যার আমার এখন আমাদের কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নেই, এই জন্য পড়তে পারছি না, আমার তো রেজিস্ট্রেশন আসেনি, এখন কি পড়ে লাভ হবে কি না, এক্সাম এখনও ডেট দেয়নি, পরে লাভ হবে কি না। তা আমাদের একটাই কোশ্চেন, এক্সাম নোটিফিকেশান দেওয়ার পরে যদি আমরা পড়া শুরু করি তাহলে আমরা কম্পিটিটিভ থেকে কতটা পিছিয়ে যাব। সেটাই হলো বেসিক্যালি কথা, যে শুধুমাত্র কম্পিটিশন মানে নোটিশ দিলে, এক্সামের নোটিফিকেশান আসলে যদি আমরা পড়ি তাহলে আমাদের প্রচণ্ড দেরি হয়ে যাবে। তো এই কারণে আমরা কি করতে হবে, আগে থেকে পড়তে হবে। আর সিলেকশন, যখন কোনো নার্সিং ইনস্টিটিউট বা কোচিং ইনস্টিটিউশনে অ্যাডমিশনের কথা আমরা বলি, তখন আমরা বারবারই বলি যে কোচিং ইনস্টিটিউট বাছাই করতে হবে এভাবে যে কোচিং ইনস্টিটিউট বেসিক ক্লিয়ার করবে আমাদেরকে আর রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখবে। প্রত্যেক দিন কিছু না কিছু হলো এমসিকিউ প্র্যাকটিস করাবে এবং এমসিকিউকে পড়ার জন্য টেকনিক বলে দেবে এবং বাড়ির জন্য এমসিকিউ প্র্যাকটিস দেবে। এবং উনিও বা যে স্টুডেন্ট বলছে সেই স্টুডেন্টও বাড়ি থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। এই কোশ্চেন, এই এক্সামের এক্সামের একটাই গাইডলাইন্স, এমসিকিউ আর এমসিকিউ। যত পারে বাড়িতে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। শুধু কনসেপ্ট ক্লিয়ার করলাম আর এক্সামের দিন বসে গিয়ে এমসিকিউ দিলাম, কখনোই এমসিকিউ সম্ভব করা মানে সলভ করা সম্ভব না। আর নোট, বেসিক্যালি নোট দেওয়া হয়, প্রত্যেকটা নার্সিং ইনস্টিটিউট দেয়, নোট দেবে না কেন, কিন্তু নোট বাড়িতে না পড়ে নোটকে ভেতর থেকে কীভাবে কোশ্চেন বের করতে হয় সেটা যদি একবার নিজে স্টুডেন্ট বুঝে যায় তাহলে নিজেও কোশ্চেন বানাতে পারবে। তো সেই জন্য প্রথম নার্সিং একাডেমিতে আমরা পড়াই কীভাবে, সেভাবেই পড়াই। প্রত্যেক দিন আমরা ক্লাসের শেষে থিওরি ক্লাস কমপ্লিট করার পর এমসিকিউ প্র্যাকটিস করাই এবং এমসিকিউ প্র্যাকটিস করানোর পর আমরা নোট দেওয়ার চেষ্টা করি। এবং নোট আমরা বলি কি অনেক সময় বাড়িতে গিয়ে বানানোর জন্য, যে আজকে টপিক বললাম তোমরা একটা নোট বানাও, দেখি কীরকম প্র্যাকটিস করেছো, তাহলে কি হয় আরও 2-3টা কোশ্চেন এক্সট্রা বাড়ে। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে প্রথম নার্সিং একাডেমির মধ্যে কি শুধু ত্রিপুরা স্টুডেন্টদের জন্যই কি পড়ানো হয়, যে ত্রিপুরার সফেদ, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট, এনএইচএম শুধু কি তাদের জন্য, না আরআরবি, নর্সেট, তারপর বিহার, আসাম, যে এখন আসামের মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানকার ক্যান্ডিডেটরাও যদি এখান থেকে কোচিং নিতে চায় বা এখান থেকে নিতে পারবে, সেই বিষয়ের মধ্যে যদি একটু কিছু বলতে পারেন। দেখুন, নর্সেট আরআরবি, স্পেশালি নর্সেটের কথা বলছি, বছরে 2বার রিক্রুটমেন্ট হবেই হবে। এবার কেউ যদি নর্সেটের প্রিপারেশান নেবে ভাবে, নর্সেটের অ্যাডভান্স লেভেলে প্রিপারেশান আমরা সবাই জানি, যে নর্সেটের প্রিপারেশান নেবে অটোমেটিক্যালি সব কটার জন্য ওর প্রিপারেশান হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ যে নাকি অতটা 6 মাসের একটা সিলেবাস কভার করছে, তার পক্ষে সফেদের থেকে মানে করা রিক্রুটমেন্ট এক্সাম বলো, আসামের কোনো এক্সাম বলো, আরআরবি বলো, কোনো এক্সামেই প্রবলেম হওয়ার কথা নয়। এবং এখানে একটা সময়সীমা থাকে নর্সেটে। যারা প্রথম থেকে নর্সেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা আমি বলবো তোমরা সিএচও, আরআরবি, নার্সিং অফিসার, কেন যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবেই, এইটা আমার মানে একদম মনে হয়। তাহলে ম্যাম আপনি এটা বলতে চাইছেন যে নার্সিং কোর্স করার পর বাড়িতে বসে থেকে বা কোথাও ছোটোখাটো কাজ করার সাথে সাথে প্রিপারেশন নিতে,
কারণ কি যদি কেউ নর্সেটের জন্য প্রিপারেশন নেয় তাহলে তার সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলি নার্সিং রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলির জন্য স্টেটের গুলো কভার করতে পারবে। হ্যাঁ স্টেটগুলিও একসাথে প্রিপারেশন নিতে পারবে। একদম। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের প্রিপারেশনটা স্টেট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত এখানে দেওয়া হয় প্রথম নার্সিং একাডেমির মধ্যে, এবং আমাদের কাছে অলরেডি আসাম থেকে এডমিশন নিয়ে নিয়েছে, তার সাথে সাথে আরআরবি নর্সেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, কথা বলছে। তো আপনারা যারা এডমিশন নিতে চাইছেন আপনারা অতি সত্বর প্রথম নার্সিং একাডেমির যে ফোন নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে আপনারা যোগাযোগ করুন, বা আপনারা ম্যাম তারার সাথেও কথা বলে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। স্যার ম্যাম তারা আছে আপনাদেরকে গাইড করবে যেন আপনারা একটি সরকারি চাকরি অতি সত্বর পেয়ে যান। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ধন্যবাদ সবাইকে।